বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। সিলিকন ভ্যালি থেকে শুরু করে বিশ্বের বড় বড় প্রযুক্তি কেন্দ্র যখন উচ্চ ক্ষমতার সার্ভার ঠান্ডা রাখতে হিমশিম খাচ্ছে, তখন চীন এক অনন্য উদ্ভাবনী পথ বেছে নিয়েছে। দেশটির সিচুয়ান প্রদেশে চালু হয়েছে দেশটির প্রথম উচ্চতা সম্পন্ন এবং পাহাড়ের গুহায় অবস্থিত ইন্টেলিজেন্ট কম্পিউটিং সেন্টার। চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংহখৌ জলবিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশটির প্রথম উচ্চতা সম্পন্ন টানেল ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার সেন্টার। এটিকে চীনের জাতীয় প্রকল্প ইস্টার্ন ডেটা ওয়েস্টার্ন কম্পিউটিং এর আওতায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পটির সবচেয়ে চমকপ্রদ দিক হল এর অবস্থান। জলবিদ্যুৎ কেন্দ্রের পুরনো নির্মাণ টানেলগুলোকে রূপান্তরিত করা হয়েছে ডেটা সেন্টারে। পাহাড়ের গভীরে অবস্থিত হওয়ায় এখানকার তাপমাত্রা প্রাকৃতিকভাবেই বাইরের তুলনায় অনেক কম থাকে। টানেলের প্রবেশপথের থার্মোমিটারে দেখা গেছে সেখানকার তাপমাত্রা মাত্র 8 ডিগ্রি সেলসিয়াস। শীত কিংবা বসন্ত সব ঋতুতেই টানেলগুলো শীতল ও শুষ্ক থাকে। এমনকি গ্রীষ্মকালেও এখানে কোনো উচ্চ তাপমাত্রা অনুভূত হয় না। এই প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে বিশাল বিশাল সার্ভার ঠান্ডা রাখতে কৃত্রিম এসির ব্যবহার প্রায় প্রয়োজন হয় না বললেই চলে। প্রাথমিক পর্যায়ে এখানে মোট 6টি কম্পিউটিং মডিউল চালু করা হয়েছে। বর্তমানে এর সক্ষমতা এতটাই বেশি, এটি সাধারণ দাপ্তরিক কাজে ব্যবহৃত প্রায় 24 কোটি ডেস্কটপ কম্পিউটারের সমান কম্পিউটিং ক্ষমতা প্রদান করতে পারে। এই কেন্দ্রটি শুধুমাত্র জলবিদ্যুৎ নয়, বরং বিশ্বের বৃহত্তম এবং সর্বোচ্চ উচ্চতার হাইড্রো সোলার কমপ্লিমেন্টারি প্রকল্পের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অর্থাৎ এটি সম্পূর্ণ পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে চলছে। জ্বালানি দক্ষতার পরিমাপে এই সেন্টারের পাওয়ার ইউসেজ ইফেক্টিভনেস মান 1.2 এর নিচে রাখা সম্ভব হয়েছে। সাধারণত পাওয়ার ইউসেজ ইফেক্টিভনেসের মান 1 যত কাছাকাছি হয় সেই সেন্টারকে তত বেশি সাশ্রয়ী ধরা হয়। এখানে প্রতি 1.2 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে মাত্র 0.2 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ কুলিং বা আলোর মতো আনুষঙ্গিক কাজে ব্যয় হয়, যা চীনের সবচেয়ে সাশ্রয়ী ডেটা সেন্টারগুলোর মধ্যে অন্যতম। বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রকল্পটি একদিকে যেমন প্রযুক্তির জন্য প্রয়োজনীয় বিপুল শক্তির যোগান দিচ্ছে, অন্যদিকে পাহাড়ের গুহাকে ব্যবহার করে পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমিয়ে আনছে। এটি মূলত চীনের ডিজিটাল অর্থনীতি ও নবায়নযোগ্য শক্তি খাতের সফল সংমিশ্রণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের মহাকাশ গবেষণায় যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ছংছিং মিউনিসিপ্যালিটিতে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশটির প্রথম গুহা ভিত্তিক মহাকাশ প্রশিক্ষণ মিশন। এই বিশেষ প্রশিক্ষণ মিশনে অংশ নেন মোট 28 জন চীনা মহাকাশচারী, যা ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের প্রস্তুতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আরও বিস্তারিত থাকছে আফরিন মিমের প্রতিবেদনে। মহাকাশের প্রস্তুতি নিতে গুহার অন্ধকারে চীনের মহাকাশচারীরা। ইউরোপীয় মহাকাশ সংস্থার কেপস প্রশিক্ষণের আদলে চীন প্রথমবারের মতো চালু করল নিজস্ব চরম পরিবেশে প্রশিক্ষণ কর্মসূচি। 6 দিন টানা অন্ধকার, ঠান্ডা আর বিচ্ছিন্নতার মধ্যে নিজেদের শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করেছেন তারা। দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং মিউনিসিপ্যালিটির পাহাড়ি এলাকায় অবস্থিত এই দুর্গম গুহা।
এখানেই 1 মাস ধরে চলে চীনের প্রথম কেপস ধাঁচের মহাকাশচারী প্রশিক্ষণ কর্মসূচি। 28 জন মহাকাশচারীকে 4টি দলে ভাগ করা হয়। প্রতিটি দলকে গুহার ভেতরে টানা 6 দিন 5 রাত থাকতে হয়েছে। গুহার ভেতরের গড় তাপমাত্রা ছিল মাত্র 8 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা প্রায় 99%। এই পরিবেশ অনেকটাই মহাকাশের মতো, বিচ্ছিন্নতা, সীমিত পরিসর এবং সবসময় ঝুঁকির মধ্যে কাজ করা। প্রতিদিন মহাকাশচারীদের সম্পন্ন করতে হয়েছে একাধিক ঘন্টার গুহা অনুসন্ধান অভিযান, যা শারীরিক দিক থেকে স্পেস ওয়ার্কের সমতুল্য। তাদের পাড়ি দিতে হয়েছে অত্যন্ত সংকীর্ণ পথ, দড়ির সাহায্যে উঠতে হয়েছে খাড়া পাহাড়ে, আবার নামতে হয়েছে গভীর খাদে। শারীরিক পরীক্ষার পাশাপাশি চালানো হয়েছে বৈজ্ঞানিক গবেষণাও। মহাকাশচারীরা গুহা জরিপ, পরিবেশ পর্যবেক্ষণ, জীবাণু ও পলিমাটির নমুনা সংগ্রহ করেন। প্রশিক্ষণের মাঝেই হঠাৎ তৈরি করা হয় জরুরি পরিস্থিতি, যেমন কৃত্রিম মেডিকেল ইভাকুয়েশন, যাতে যাচাই করা যায় তাদের দ্রুত সিদ্ধান্ত ও দলগত সমস্যা সমাধানের দক্ষতা। এই প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল মানসিক আচরণ পর্যবেক্ষণ। দীর্ঘ সময় অন্ধকার ও নিঃসঙ্গ পরিবেশে থাকার ফলে মহাকাশচারীদের মধ্যে দেখা দেয় মানসিক চাপ ও সংবেদনশীলতার পরিবর্তন। এই কর্মসূচির নেতৃত্ব দেন অভিজ্ঞ মহাকাশচারী ইয়ে কোয়াংফু, যিনি আগে ইউরোপীয় মহাকাশ সংস্থার কেপস প্রশিক্ষণেও অংশ নিয়েছিলেন। তার মতে চীনের এই প্রশিক্ষণে রয়েছে নিজস্ব উদ্ভাবন। গুহা প্রশিক্ষণের পাশাপাশি মহাকাশচারীরা অংশ নেন 2 দিনের জঙ্গল প্রশিক্ষণেও, যেখানে শেখানো হয় জরুরি যোগাযোগ স্থাপন, সীমিত উপকরণে টিকে থাকা এবং নিরাপদে উদ্ধার দলের কাছে পৌঁছানো। চীন বলছে এই প্রশিক্ষণ ভবিষ্যতের দীর্ঘমেয়াদী স্পেস স্টেশন মিশন ও মানববাহী চন্দ্র অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের স্পেস স্টেশন টেলিস্কোপ সুনথিয়ান বা সিএসএসটি ডেটা সেন্টার সিমুলেশনে বড় সাফল্য অর্জন করেছে। যৌথ গবেষক দল টেলিস্কোপটির অপটিক্যাল সিস্টেম ও পর্যবেক্ষণ টার্মিনালের জন্য এন্ড টু এন্ড সিমুলেশন ব্যবস্থা তৈরি করেছে, যার মাধ্যমে পিক্সেল স্তরে উচ্চমানের ডেটা সিমুলেশন সম্ভব হয়েছে। গবেষকদের মতে উৎক্ষেপণের পর দ্রুত ও নির্ভুল বৈজ্ঞানিক ফল অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। বৈজ্ঞানিক ডেটা সিমুলেশনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে চীনের স্পেস স্টেশন টেলিস্কোপ সুনথিয়ান বা টিএসএসটিতে। চীনের এক যৌথ গবেষণা দল টেলিস্কোপটির প্রধান অপটিক্যাল সিস্টেম এবং বিভিন্ন পর্যবেক্ষণ টার্মিনালের জন্য একটি পূর্ণাঙ্গ এন্ড টু এন্ড পর্যবেক্ষণ সিমুলেশন ব্যবস্থা তৈরি করেছে। এর মাধ্যমে পিক্সেল স্তরের উচ্চমানের পর্যবেক্ষণ ডেটা সিমুলেশন সম্ভব হয়েছে। গবেষণাটি বুধবার রিসার্চ ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালের একটি বিশেষ সংখ্যায় অনলাইনে প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে টেলিস্কোপ উৎক্ষেপণের পর উচ্চমানের মৌলিক বৈজ্ঞানিক ফলাফল অর্জনের ভিত্তি হিসেবে কাজ করবে এই সিমুলেশন। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সিএসএসটিতে রয়েছে 2 মিটার ব্যাসের প্রধান মিরর। এর বড় দৃশ্যপট, উন্নত চিত্রমান এবং বিস্তৃত তরঙ্গ দৈর্ঘ্য কাভারেজ মহাবিশ্ব, গ্যালাক্সি, মিল্কওয়ে, নক্ষত্র ও গ্রহ নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের সুযোগ তৈরি করবে। উৎক্ষেপণের আগে বৈজ্ঞানিক সিমুলেশনকে গবেষকরা ডিজিটাল মহড়া হিসেবে দেখছেন। এর মাধ্যমে কৃত্রিম ডেটা তৈরি করে পর্যবেক্ষণ কৌশল ও কাজের প্রবাহ যাচাই করা যায়। উৎক্ষেপণের পর এই টেলিস্কোপ চীনের স্পেস স্টেশনের একই কক্ষপথে স্বাধীনভাবে চলবে এবং প্রয়োজনে স্টেশনের সঙ্গে যুক্ত হতে পারবে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। এবার
প্রাণ ও প্রকৃতি। পানির পান্ডা নামে পরিচিত বিপন্ন প্রজাতির চাইনিজ স্টারজন রক্ষায় চীন এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। 2016 সালে ইয়াংজি রিভার ইকোনমিক বেল্ট উদ্যোগের মাধ্যমে অবৈধ মাছ ধরা নিষিদ্ধকরণ, কৃত্রিম প্রজনন এবং গেল বছরে রেকর্ড সংখ্যক 9,70,000 মাছ নদীতে অবমুক্ত করার ফলে এই প্রজাতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত কঠোর আইন এবং বিজ্ঞানসম্মত সংরক্ষণের মাধ্যমেই চীন তাদের দীর্ঘতম নদী ইয়াংজির জীববৈচিত্র্য পুনরুদ্ধারে সক্ষম হয়েছে। প্রকৃতির এক বিস্ময়কর প্রাণী চাইনিজ স্টারজন। চীনের দীর্ঘতম নদী ইয়াংজিতে জন্ম নেওয়া এই মাছটি জীবনের অধিকাংশ সময় সমুদ্রে কাটালেও বংশবৃদ্ধির সময় ঠিকই ফিরে আসে আপন নীড়ে। তবে আশঙ্কাজনকভাবে কমে যাওয়া এই মাছটিকে বিশ্বের অন্যতম অতি বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই সংকটময় অবস্থা থেকে স্টারজনকে বাঁচাতে 2016 সাল থেকে চীন সরকার যে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে তার সুফল এখন দৃশ্যমান হতে শুরু করেছে। 2016 সালের শুরুতে চীন সরকার ইয়াংজি রিভার ইকোনমিক বেল্ট নামক একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে। 11টি প্রদেশ ও শহর নিয়ে গঠিত এই অঞ্চলের মূল লক্ষ্য ছিল উন্নয়নের পাশাপাশি ইয়াংজি নদীর বাস্তুসংস্থান রক্ষা করা। এই উদ্যোগের আওতায় নদী থেকে অবৈধ মাছ ধরা নিষিদ্ধ করা হয় এবং স্টারজন মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্রগুলো সংস্কারের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। 2020 সালের জুন মাসে সাংহাই শহর কর্তৃপক্ষ চাইনিজ স্টারজন সংরক্ষণে একটি বিশেষ আইন পাশ করে। কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মাছ রক্ষায় স্থানীয় পর্যায়ে এমন আইন চীনে এর আগে কখনো দেখা যায়নি। এই আইনি কঠোরতা এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ফলে ইয়াংজি নদীর মোহনায় জীববৈচিত্র্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নদীতে স্টারজনের সংখ্যা বাড়াতে চীন কৃত্রিম প্রজনন এবং মাছ ছাড়ার এক বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। 2024 সাল থেকে কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় এই প্রচেষ্টাকে আরও জোরালো করেছে। সরকারি তথ্য মতে কেবল 2025 সালে প্রায় 9,70,000-এরও বেশি কৃত্রিমভাবে প্রজনন করা চাইনিজ স্টারজন ইয়াংজি নদীতে অবমুক্ত করা হয়েছে। সম্প্রতি এক গবেষণায় এর অভাবনীয় ফলাফল দেখা গেছে। সাংহাই জলজ বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের গবেষক ওয়াং থিং জানান, 2025 সালে ইয়াংজি নদীর মোহনায় রেকর্ড সংখ্যক স্টারজন শনাক্ত করা হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। শুধু স্টারজন নয়, ইয়াংজি ফিনলেস পরপয়েজ এবং চাইনিজ শাকারফিশের মতো বিলুপ্ত প্রায় অন্যান্য প্রজাতির উপস্থিতিও সেখানে বৃদ্ধি পেয়েছে। চাইনিজ স্টারজনকে রক্ষা করার এই লড়াই কেবল একটি প্রজাতির অস্তিত্ব রক্ষার লড়াই নয়, এটি ইয়াংজি নদীর সম্পূর্ণ প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারের একটি শক্তিশালী কার্যক্রম। কঠোর আইন, বিজ্ঞানসম্মত গবেষণা এবং সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার সমন্বয়ে এখন ফিরে আসতে শুরু করেছে ইয়াংজি নদীর হারানো সৌন্দর্য। হোসনে মোবারক সৌরভ, সিএনজি বাংলা। বড় ধরনের সংস্কার কাজ শেষে শনিবার পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ফুচৌ পান্ডা ওয়ার্ল্ড। একই সঙ্গে চেংতু থেকে আসা 5টি নতুন জায়ান্ট পান্ডা সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস শুরু করেছে। চেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং থেকে আনা এই 5টি পান্ডা সংস্কারকৃত পার্কে প্রথমবারের মতো জনসমক্ষে এসেছে। এই উদ্যোগের মাধ্যমে ফুচৌ ও চেংতুর মধ্যে জায়ান্ট পান্ডা সংরক্ষণ বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা হবে। ফুচৌ পান্ডা ওয়ার্ল্ড একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, যা জায়ান্ট পান্ডা সংরক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা ও জনশিক্ষায় নিবেদিত। প্রতিষ্ঠানটি 1977 সালে প্রথমবারের মতো জায়ান্ট পান্ডা নিয়ে আসে। চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর দ্য জায়ান্ট পান্ডা এবং চেংতুর রিসার্চ বেজের পর এটি চীনের তৃতীয় বিশেষায়িত জায়ান্ট পান্ডা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। চিনলিং পর্বতমালার রহস্যময় পরিবেশে সোনালি তাকিনদের টিকে থাকার গল্পটি যেন এক জীবন্ত মহাকাব্য। ঋতু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে তাদের এই নিরন্তর ছুটে চলাকে জীববিজ্ঞানীরা বলেন উলম্ব অভিবাসন। একজন অভিজ্ঞ স্ত্রী তাকিনের দক্ষ নেতৃত্বে এই তৃণভোজী দলটি খাবারের সন্ধানে এবং প্রজননের প্রয়োজনে বছরের বিভিন্ন সময়ে পাহাড়ের ভিন্ন ভিন্ন উচ্চতায় পাড়ি জমায়।
বসন্ত ও গ্রীষ্মের সতেজ ঘাস থেকে শুরু করে শীতের কঠিন সময়ে পাইন গাছের ছাল, প্রকৃতির প্রতিটি দানকে গ্রহণ করে টিকে থাকে এই অনন্য প্রাণীগুলো। ঋতুচক্রের সাথে খাপ খাইয়ে জীবন সংগ্রামের এই অসাধারণ উপাখ্যান ফুটে উঠেছে CGTN-এর বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালার ৬ষ্ঠ পর্ব তাকিন্স অন দ্য মুভে। জুনের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ভরে ওঠে পাহাড়ি গাছপালা। এই সময় উপরের দিকে যাত্রা শুরু করে তাকিনরা। তারা সাধারণত ২-৩ জন মিলে ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে যায়। তবে অনেক সময় একটি দলে 10টি তাকিনও থাকতে পারে। অনেক উঁচুতে ছিনলিং ফার ও দাহুরিয়ান লার্চ গাছের সারি, একটি প্রাচীন বনভূমি তৈরি করেছে এরা। এই বন আশেপাশের তৃণভূমির সঙ্গে মিলেমিশে গড়ে তুলেছে এক অনন্য আলপাইন বাস্তুসংস্থান। তাকিনগুলোর গন্তব্য হবে এই শান্ত সবুজ অঞ্চলটি। তাকিনদের পরিবারের নেতৃত্ব দেয় একজন প্রাপ্তবয়স্ক স্ত্রী তাকিন। অভিবাসনের সময় দলটি যখন পাহাড়ি পথ বেয়ে এগিয়ে চলে, সে থাকে সবার সামনে। খাবার খেতে তার দল কোথাও থেমে গেলে সে উঁচু স্থানে দাঁড়িয়ে পাহারায় থাকে, নজরে রাখে সব কিছু। কোনো বিপদের আভাস পেলেই বিশেষ সংকেত দেয়। তৎক্ষণাৎ পুরো দলটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় সে। বেশিরভাগ তৃণভোজী প্রাণীর মতো তাকিনরাও দল বেঁধে ঘুরে বেড়ায়। বিভিন্ন ঋতুতে তাদের দলের আকার ভিন্ন হয়। সাধারণত একটি দল গঠিত হয় একটি বড় পরিবারের সদস্যদের নিয়ে, যেখানে ২-৩টি থেকে শুরু করে প্রায় ১ ডজন তাকিন একসঙ্গে থাকে। পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকটি পরিবার মিলে একটি ছোট সম্প্রদায় গঠন করে, যেখানে সাধারণত প্রায় ২০ থেকে ৩০টি তাকিন থাকে। গ্রীষ্মকালেই কেবল এই সম্প্রদায়গুলো বৃহত্তর দলে পরিণত হয়। আরও খাবার ও প্রজননের জন্য অনুকূল জায়গা খুঁজে পেতে সোনালী তাকিনরা প্রতি বছর এক দীর্ঘ পদযাত্রায় বের হয়। জীববিজ্ঞানীরা এই চলাচলকে বলেন উলম্ব অভিবাসন, যেখানে তারা এক উচ্চতা থেকে আরেক উচ্চতায় স্থানান্তরিত হয়। বসন্তকালে তারা নেমে আসে উপত্যকায়, যার উচ্চতা থাকে সমুদ্র পৃষ্ঠ থেকে ১৬০০ মিটারেরও কম। এই সময়ে তারা পরিবার নিয়ে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়, ঘাস খায় এবং আনন্দ উদযাপন করে। উষ্ণ ঋতু, বিশেষ করে বসন্ত ও গ্রীষ্ম, তাদের বংশবৃদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত সময়। গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ার সাথে সাথে উঁচু স্থানে ভোজ্য উদ্ভিদগুলোতে নতুন পাতা গজাতে শুরু করে। এই সময় তাকিনরা সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ মিটার বা তার চেয়ে বেশি উচ্চতায় থাকা বনভূমিতে চলে আসে। এখানে তারা সুস্বাদু ও পুষ্টিকর কচি ঘাস ও পাতা খায়। শরৎকালে যখন তাপমাত্রা দ্রুত নেমে যায়, গাছপালা যখন শুকিয়ে যেতে শুরু করে, তখন তাকিনের পরিবারগুলো নিচু এলাকায় নেমে আসে এবং ঝরা পাতা খেয়ে জীবন ধারণ করে। শীতকালে খাবারের অভাব দেখা দিলে তাকিনরা আবার উঁচুতে যাত্রা করে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ থেকে ২০০০ মিটার উচ্চতায় চিকন, লম্বা ও চওড়া পাতার বনে তেল সমৃদ্ধ পাইন গাছের ছাল এবং শ্যাওলা দেখা যায়, যেগুলো তাকিনদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ক্যালোরি সরবরাহ করে। প্রকৃতি এখানে ৪টি ঋতুতে বিভক্ত করেছে বছরকে। এই পরিবর্তনশীল ঋতুগুলো উদ্ভিদের জীবন ধারণের জন্য বিভিন্ন সুযোগ তৈরি করে দেয়।
তৃণভোজী তাকিনরা এই ঋতুর ছন্দ অনুসরণ করে এবং উদ্ভিদের বৃদ্ধির সাথে সাথে তাদের অবস্থান পরিবর্তন করে। তারা সবসময় তাদের জীবনের জন্য সবচেয়ে পুষ্টিকর ও সুস্বাদু উদ্ভিদগুলোকেই বেছে নেয়। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।